আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা আজকে স্ক্রিনে লক্ষ্য করে দেখো, আজকে আমরা কি শিখতে যাচ্ছি। অ্যাসার্টিভ বাক্যগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে পারবো সেই নিয়মগুলো আজকে আমরা শিখতে যাচ্ছি। অ্যাসার্টিভ বাক্য বলতে আমরা অ্যাফার্মেটিভ ও নেগেটিভ উভয় প্রকার বাক্যকেই পাবো। প্রথম আমরা একটি বাক্য পেয়েছি, সেই বাক্যটির দিকে লক্ষ্য রাখো। দে ওয়ার ক্যাচিং ফিশেস, এই বাক্যটির দিকে তোমরা লক্ষ্য রাখো। এই বাক্যটিতে সাহায্যকারী ভার্ব আছে কি? ওয়ার। আর যখন এটা কি আমরা ইন্টারোগেটিভ করেছি, তোমরা লক্ষ্য করে দেখো, ওয়ারের সাথে নটকে সংক্ষিপ্ত আকারে বসিয়েছি এবং সব কিছু ঠিক রেখে শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম তোমরা বুঝতেই পারছো, যে সেন্টেন্সগুলোর সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বগুলোর সাথে নটকে সংক্ষিপ্ত আকারে দিয়ে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার মাধ্যম দিয়ে ওই বাক্যটিকে কি করতে পারবো? ইন্টারোগেটিভ করতে পারবো। তাহলে এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য সাহায্যকারী ভার্বের তালিকা আমরা এখানে দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, এগুলো হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব। এগুলো দিয়ে যদি সেন্টেন্স থাকে তাহলে আমাদের ইন্টারোগেটিভ এইভাবে করব। তবে তিনটি সাহায্যকারী ভার্ব একটু পরিবর্তন হয়, সেগুলো কি? ক্যান নট, কান্ট, উইল নট, ওন্ট এবং শ্যাল নট, শ্যান্ট, এগুলো এই রকমের হয়ে থাকে। আমরা তাহলে এই জিনিসগুলো এভাবে মনে রাখার চেষ্টা করব। তবে যদি সাহায্যকারী ভার্বের সাথে নট থাকে, তোমরা এই সেন্টেন্সটির দিকে লক্ষ্য রাখো, তাহলে কিন্তু আমাদের নটকে আর সংক্ষিপ্ত করে দেওয়ার প্রয়োজন পড়বে না। তখন আমরা কিভাবে করব? এই সাহায্যকারী ভার্বটাকে শুরুতে দেব, নটটাকে বাদ দিয়ে দেব এবং বাদবাকি সব কিছু দেখে দেখে লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমাদের এই নেগেটিভ বাক্যটার কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা যদি ওই সাহায্যকারী ভার্বগুলো পাই এবং তার সাথে যদি নট পাই, তাহলে আমরা কিভাবে করব? তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ নটটা আমাদের এখানে আর সংক্ষিপ্ত করে দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এখানে ওই আমরা সাহায্যকারী ভার্বের তালিকাগুলো দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করবে। এই সাহায্যকারী ভার্বগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই সাহায্যকারী ভার্বের মধ্যে এই যে প্রথম পাঁচটা আছে, এই প্রথম পাঁচটা হচ্ছে আমাদের কি? টু বি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে টু হ্যাভ ভার্ব এবং বাকিগুলো হচ্ছে আমাদের মডালস ভার্ব, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আমাদের কি? মডালস ভার্ব। মনে থাকবে? তাহলে আমরা যদি এই সাহায্যকারী ভার্বগুলোকে আমাদের সেন্টেন্সে পাই, তাহলে অবশ্যই আমরা এইভাবে ইন্টারোগেটিভ করব। এবারে আমরা আরও একটি নতুন নিয়ম শিখি। তোমরা সেন্টেন্সটির দিকে লক্ষ্য রাখো। সেন্টেন্সটিতে আমরা লিখেছি দে ক্যাচ ফিশেস। এখানে দেখো, আমরা যে সাহায্যকারী ভার্বের তালিকা পেয়েছি সেগুলোর মধ্যে কোনোটাই কিন্তু এখানে নাই। এখানে কি আছে? ক্যাচ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা মনে রাখবো আমরা ডোন্ট লিখব। শুরুতে কি লিখব? ডোন্ট। কি থাকলে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে। আর তারপরে সব কিছু দেখে দেখে লিখে শেষে একটা কী দেবো? প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে আমাদের ওই সেন্টেন্সটি কী হবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে সাহায্যকারী ভার্ব থাকলে এক রকমের, আর সাহায্যকারী ভার্ব যদি আমরা সেন্টেন্সে খুঁজে না পাই, যেমন আমরা এই সেন্টেন্সটিতে সাহায্যকারী ভার্ব খুঁজে পাইনি, তখন আমরা লক্ষ্য করে দেখব ভার্বটি কোন অবস্থায় আছে। যদি ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা শুরুতেই কি লিখব? ডোন্ট লিখব। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এবার আরও একটি সেন্টেন্সে চলে আসি। সেখানে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটি সেন্টেন্স পেয়েছি যেটাতে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস দেওয়া আছে। তোমরা এই ভার্বটির দিকে লক্ষ্য করে দেখো, এই ভার্বের সাথে ক্যাচেস ইএস যোগ করা আছে। যদি আমরা দেখি সেন্টেন্সটিতে সাহায্যকারী ভার্ব নাই, তখন মূল ভার্বের দিকে লক্ষ্য রাখবো। আর মূল ভার্বটার যদি প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় শুরুতেই ডাজন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব বলো? ডাজন্ট। আর তারপরে সব কিছু দেখে দেখে লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ যখন ডাজন্ট বসে তখন ভার্বের সাথে থাকা এস বা ইএসটা কিন্তু উঠে যায়। তোমরা দেখো এখানে কিন্তু ভার্বটার সাথে এস বা ইএস নেই। মনে থাকবে? অর্থাৎ আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস পাই, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কী ব্যবহার করব? ডাজন্ট ব্যবহার করব। মনে থাকবে না বলো তো? আশা করি খুব সহজেই মনে থাকবে। এবার তাহলে আমরা চলে আসি আরেকটি সেন্টেন্সে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, কট, এখানে একটা ভার্ব আছে। এই ভার্বটি হলো ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম বলো তো? পাস্ট ফর্ম। যদি আমরা দেখি সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম আছে, তখন আমরা ডিডন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিডন্ট। আর ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমাদের ওই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বলেছি?
অর্থাৎ যদি আমরা সাহায্যকারী ভার্ব না পাই তখন আমরা ভার্বের দিকে লক্ষ্য রাখবো। ভার্বটা যদি ভার্বের পাস্ট ফর্মে থাকে তখন আমরা ডিডন্ট দিয়ে কি করব, তখন আমরা ডিডন্ট দিয়ে শুরু করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম করব এবং সাহায্যকারী প্রশ্নবোধক চিহ্ন দিব। বুঝতে পেরেছো তোমরা? তাহলে বাক্যটি কী হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ V2 থাকলে ডিডন্ট ব্যবহার করতে হবে। এবার তাহলে আমরা চলে আসি অ্যাসার্টিভ বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করার আরও একটি চমৎকার নিয়মে। যদি এখন আমাদের সেন্টেন্সের মধ্যেই ডু নট থাকে তখন আমরা কি করব? খুব চমৎকার নিয়ম না? ডু নট থাকলে আমরা নট তো ব্যবহার করতে পারবো না, তখন আমরা শুধু ডু ব্যবহার করব। তখন আমরা শুধু কি ব্যবহার করব বলো? ডু ব্যবহার করব। আর অন্যান্য শব্দগুলো দেখে দেখে লিখব। দেখো যে দে ক্যাচ ফিশেস দেখে দেখে লিখেছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। কথা কি ক্লিয়ার? তাহলে যদি আমাদের ডু নট দেয়া থাকে সেন্টেন্সে তাহলে শুধু ডু বসবে, নটটা বসবে না। যেমন আমরা এখানে লিখেছি যদি ডু নট থাকে তাহলে কি বসবে বলো? ডু বসবে। এবং সব কিছু দেখে দেখে লিখে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে ওই বাক্যটা কি হয়ে যাবে? আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবার তাহলে ডাজ নট যদি থাকে তাহলে কিভাবে করব? তোমরা দেখো এই সেন্টেন্সটার দিকে। আমরা যদি ডাজ নট থাকে তাহলে শুধু ডাজ ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো বলো? ডাজ। আর তারপরে আমরা বাদ বাকি সব কিছু দেখে দেখে লিখবো। দেখে দেখে লেখার পরে শেষে একটা কী দিব? প্রশ্নবোধক চিহ্ন দিব। দিলে আমাদের ওই সেন্টেন্সটা কী হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। বুঝতে কোনো অসুবিধা নেই তো, তাই না? তাহলে যদি ডু নট থাকে তাহলে আমরা ব্যবহার করব ডু, আর যদি ডাজ নট থাকে তাহলে আমরা ব্যবহার করব শুধু ডাজ। এবং সব কিছু দেখে দেখে লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আমাদের ওই বাক্যগুলো কী হয়ে যাবে? ওই বাক্যগুলো আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ ডাজ নট থাকলে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময় শুধু ডাজ ব্যবহার করব, নটটাকে তুলে দিব। মনে থাকবে না বলো তো? এখন আমরা তাহলে সর্বশেষ অংশটিতে চলে আসি। এই পেজের সর্বশেষ অংশ কি? ডিড নট। যদি সেন্টেন্সটিতে ডিড নট থাকে তাহলে বরাবরের মতোই নটটা বাদ দিয়ে শুধু ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড। আর সব কিছু দেখে দেখে লিখে শেষে একটা কি দেব? প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আমাদের ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একবার রিভিশনে চলে আসি। যদি ডু নট থাকে তাহলে আমরা নট বাদ দিয়ে কী ব্যবহার করব? ডু। যদি ডাজ নট থাকে তাহলে আমরা নট বাদ দিয়ে কী লিখব? ডাজ। যদি ডিড নট থাকে তাহলে নট বাদ দিয়ে আমরা কী লিখব? শুরুতে ডিড। আর বাদ বাকি সব কিছু লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। তাহলে আমাদের সেন্টেন্সটা কী হয়ে যাবে? আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ ডিড নট থাকলে আমরা ব্যবহার করব ডিড, ডাজ নট থাকলে ডাজ, ডু নট থাকলে ডু। কেমন? এবার চলে আসো আমরা আরও একটি চমৎকার নিয়ম শিখতে চলে যাই। তোমরা এখানে দেখো আমরা একটি সেন্টেন্স লিখেছি এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার। এখানে এভরিওয়ান যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করেছি দেখো? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। কী লিখেছি বলো? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। কীভাবে এটা হলো আমরা সেটা একটু শিখে নেই। যদি কোনো সময় আমাদের সেন্টেন্সটিতে 6টি শব্দ সাবজেক্ট হিসাবে থাকে, সেই 6টি শব্দ কি দেখো আমরা এখানে লিখে দিয়েছি। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি। এরা যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এদের পরিবর্তে আমাদের নিয়মটা হচ্ছে হু প্লাস নেগেটিভ করতে হয়। যেমন এখানে আমরা লিখেছি এভরিওয়ান আছে সাবজেক্ট হিসাবে, যে হু লিখছি, আর লাইকস আছে এটার জন্য ডাজ নট ব্যবহার করেছি, তারপরে লাইক ফ্লাওয়ার দিয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? অর্থাৎ এই 6টি শব্দ এরা যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এদের পরিবর্তে আমাদের হু ব্যবহার করতে হয়, তারপরে নেগেটিভ করতে হয়। সেখানে সাহায্যকারী ভার্ব থাকলে ওটা দিয়ে নেগেটিভ করবো। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো দিয়ে আমরা কী করবো? নেগেটিভ করব। এখন আসো আমরা সর্বশেষ নিয়মটিতে চলে আসছি। এখানে আমরা দেখো একটি সেন্টেন্স পেয়েছি, নোবডি রেসপেক্ট এ লায়ার। এখানে আমরা উত্তর হিসাবে কি লিখেছি দেখো? ইন্টারোগেটিভ, যে হু রেসপেক্ট এ লায়ার। এই যে সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করলাম এটা কিভাবে হলো? এটার জন্য আমরা একটু নিয়মের দিকে লক্ষ্য করি।
অর্থাৎ আমরা এখানে তিনটা শব্দ পাবো, একটা হলো নোবডি, একটা হচ্ছে নো ওয়ান, একটা হলো নান। এই তিনটা শব্দ যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমাদের শুধু এদের পরিবর্তে হু ব্যবহার করতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যায়। তোমরা দেখো আমরা নিয়মটি লিখে দিয়েছি। এখানে লিখেছি নোবডি, নো ওয়ান এবং নান। এই তিনটি শব্দ যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমাদের হু ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছো? এবং সব কিছু ঠিকঠাক মতো লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, তাহলে আমাদের সেন্টেন্সটি কী হয়ে যায়? ইন্টারোগেটিভ হয়ে যায়। আশা করি তোমরা নিয়মগুলো সব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি আমার এই লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে পাশে থাকবে। অবশ্যই যেহেতু একটি ভালো জিনিস শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।